অখিল ভারতীয় একাডেমির আজকের আমাদের আলোচনার বিষয় জন লকের ন্যাচারাল রাইটস। আমরা এই তাত্ত্বিক চিন্তাধারার থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, ডেফিনেশন এবং কোর প্রিন্সিপালস এর উপর আলোকপাত করব। লেকচার আউটলাইন: থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ন্যাচারাল রাইটস অফ জন লক, ডেফিনেশন এবং কোর প্রিন্সিপালস অফ লকস থিওরি অফ ন্যাচারাল রাইটস। থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ন্যাচারাল রাইটস অফ জন লক। জন লকের যে প্রকৃতির অধিকার, যে তাত্ত্বিক চিন্তাধারাটি রয়েছে, সে বিষয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমেই যদি বলা দরকার যে এই প্রকৃতির অধিকারের ধারণা যদি আমাদের দেখতে হয়, তাহলে আমাদের সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটাও কিন্তু দেখতে হবে। আমাদের এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির ওপর ভিডিও দেওয়া রয়েছে এই ইউটিউব চ্যানেলে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবং যেখানে প্রথমেই যেটি আসার কথা, যে এই যে ন্যাচারাল রাইটস বোঝার জন্য আমরা তিনটে ভাগে ভাগ করেছি কনসেপ্টটাকে। একটা স্টেট অফ নেচার, একটি ন্যাচারাল রাইটস আর একটি সোশ্যাল কন্ট্রাক্ট। প্রথমে স্টেট অফ নেচার। স্টেট অফ নেচার কি? স্টেট অফ নেচার হচ্ছে প্রাক-রাষ্ট্রীয় অবস্থা, অর্থাৎ রাষ্ট্র সৃষ্টির আগে সোশ্যাল কন্ট্রাক্ট অনুযায়ী তো চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হয়েছে। প্রাক-রাষ্ট্রীয় অবস্থায় বা প্রকৃতির রাজ্যে মানুষ যখন বসবাস করতেন, তখন তাকে বলা হতো স্টেট অফ নেচার। এখানে বলা হচ্ছে স্টেট অফ নেচারে কিন্তু মানুষ যখন বসবাস করতেন, তখনই কিন্তু মানুষ, জন লক মনে করছেন, তখনই কিন্তু মানুষ এই প্রাকৃতিক অধিকার বা প্রকৃতি প্রদত্ত অধিকার তারা পেয়েছে। এটি কিন্তু কোনো সরকার বা আইনের মাধ্যমে এটি আসেনি, এবং এটা কিন্তু গভর্নমেন্ট বা লজ বা স্টেটের আগে এটি তৈরি হয়েছে বা আগে এটি এসেছে, কারণ প্রকৃতি মানুষকে দিয়েছে। তারপরে বলছে যে এই যে সময় মানুষ বসবাস করতো স্টেট অফ নেচারে, তারা কি ছিল? তারা ভীষণ পিসফুল ছিল, ইকুয়াল ছিল এবং ইন্ডিপেন্ডেন্ট ছিল। সেখানে সেই অর্থে কোনো ভায়োলেন্ট কোনো অ্যাক্টিভিটি বা সাংঘাতিক সংঘাতক কোনো ব্যবস্থা সেখানে কিন্তু ছিল না। স সংঘাত ওখানে কিন্তু ছিল না। এরপরে যে বিষয়টি বলা দরকার, যে রা ন্যাচারাল রাইটস এর কথা। ন্যাচারাল রাইটস বলতে কি বোঝাচ্ছে? উনি বলছেন যে ব্যক্তি যখন জন্মাচ্ছে, তখন একি তখন কিন্তু তারা এই প্রকৃতির অধিকার নিয়ে জন্মগ্রহণ করছে। তার কারণ এটি প্রকৃতি প্রদত্ত। রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি এবং রাইট টু প্রপার্টি। এই ৩ টে অধিকার, অর্থাৎ জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার এবং সম্পত্তির অধিকার। এই ৩ টে অধিকার কিন্তু মানুষ নিয়ে জন্মগ্রহণ করছে। এবং এই ৩ টে অধিকার কিন্তু সরকার প্রদত্ত নয়। এবং মানুষ তার নিজের দেহ মনের ক্ষেত্রে এবং ব্যক্তি যে সৃষ্টি করছে তার ক্ষেত্রে তার মালিকানা রয়েছে। তার নিজস্ব মালিকানা রয়েছে। অর্থাৎ ব্যক্তির তার দেহ মন এই বিষয়ে তার মালিকানা যেমন রয়েছে, তেমন সে যখন কোনো জিনিস সৃষ্টি করছে, সেখানেও কিন্তু তার একচ্ছত্র মালিকানা রয়েছে। এবং এই ৩ টে অধিকার ছাড়া ব্যক্তির বেঁচে থাকা সম্ভব নয়, তিনি মনে করছেন। এইবার যেখানে আসার কথা, সেটা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট। সোশ্যাল কন্ট্রাক্ট কি? একটা ডিল। কাদের সঙ্গে ডিল? নিজেদের মধ্যে একটি ডিল করা। অর্থাৎ আমরা যদি জন লকের কনসেপশনটা দেখি সোশ্যাল কন্ট্রাক্টে, তাহলে দেখব যে তিনি ২ টো চুক্তির কথা বলেছেন, ২ টো ট্রিটির কথা বলেছেন বা ডিলের কথা বলেছেন। ১ম টা কি? ১ম টা হচ্ছে মানুষ নিজেদের মধ্যে চুক্তি করছে, চুক্তি করে রাষ্ট্র সৃষ্টি করছে। কিন্তু রাষ্ট্র সৃষ্টি করলেই হলো না। এর পরে একটি কাজ আছে। কি? রাষ্ট্র তো না সৃষ্টি হলো, এবার রাষ্ট্র যদি স্বৈরাচারী হয়ে যায়, সেজন্য রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্রের সঙ্গে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হলো। ১ম হলো নিজেদের মধ্যে চুক্তি, তারপরে কি হলো? রাষ্ট্রের সঙ্গে মানুষ বা ব্যক্তিদের চুক্তি। কেন হলো? তার কারণ এই যে ন্যাচারাল রাইটস বা প্রকৃতির অধিকার, রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি, রাইট টু প্রপার্টি, এই যে ৩ টে অধিকার, এই ৩ টে স্বাধীনতা সংরক্ষণ করাই হচ্ছে রাষ্ট্রের শুধুমাত্র দায়িত্ব। অর্থাৎ সরকার বা রাষ্ট্র এই ৩ টে অধিকার সংরক্ষণ করবে বা
প্রকৃতির অধিকারকে সংরক্ষণ করবে। এখান থেকে কিন্তু লিমিটেড স্টেট অর্থাৎ সীমাবদ্ধ সরকারের ধারণার জন্ম হলো। এবার এখানে প্রশ্ন আসতে পারে যে নয়তো হলো, যদি সরকার বা রাষ্ট্র যদি এই অধিকার সংরক্ষণ করতে না পারে তাহলে কি হবে? তখন বলছে যে সোশ্যাল কন্ট্রাক্ট অনুযায়ী রাষ্ট্রকে দায়িত্ব দেওয়া হলো যে রাষ্ট্র এই ৩ টে অধিকার সংরক্ষণ করা ছাড়া অন্য কোনো কাজ করবে না। এবং বহিঃশত্রু আক্রমণ থেকে জনগণকে, কারণ বহিঃশত্রু আক্রমণ যদি হয় তাহলে এই ৩ টে অধিকার লঙ্ঘিত হবে বা এই ৩ টে অধিকার এর সমস্যায় পড়বে মানুষ। এই ৩ টে অধিকার থাকবে না, কারণ যারা বাইরে থেকে আক্রমণ করবে তারা তো ব্যক্তির ৩ টে অধিকারকে কখনো স্বীকৃতি দেবে না। সেজন্য বহিঃশত্রু আক্রমণ তো রয়েছে, তার সাথে এই ৩ টে অধিকার বা ন্যাচারাল রাইটস টা রাষ্ট্র একমাত্র সংরক্ষণ করবে। রাষ্ট্রের এটিই দায়িত্ব। অন্য কোনো আর দায়িত্ব নেই। শুধু একটিই কাজ যে তাদের এই অধিকারকে সংরক্ষণ করবে। এবার আসি যে রাষ্ট্র তো তৈরি হলো দুটো চুক্তির মাধ্যমে। জন লকের ধারণা অনুযায়ী সোশ্যাল কন্ট্রাক্ট এ। যদি রাষ্ট্র যদি এটি করতে না পারে বা এই অধিকারকে যদি সংরক্ষণ করতে না পারে তাহলে কি হবে? তাহলে যেটি হবে সেটি হচ্ছে যে তারা পরিবর্তন করবে। অর্থাৎ রাষ্ট্র যদি এই প্রোটেক্ট করতে না পারে তাহলে ওভারথ্রো হবে। এবং রাষ্ট্রকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার নতুন করে চুক্তি করতে হবে। তাহলে পরিবর্তন করতে হবে না? কারণ রাষ্ট্র তো পারছেন না। তা আবার চুক্তি করে রাষ্ট্র সৃষ্টি করার কথা বলা হচ্ছে। এটিই কিন্তু এটি বলছে যে এই যেখানে বলছে যে সোশ্যাল কন্ট্রাক্ট এর যদি প্রোটেকশন করতে না পারে তো পিপল হ্যাভ দ্য রাইট টু ওভারথ্রো ইট অ্যান্ড স্টার্ট নিউ ওয়ান। তার মানে কি? তাহলে এটিকে রাষ্ট্র তাহলে এটিকে পরিবর্তন করতে হবে এবং নতুন করে আবার চুক্তি করতে হবে। সেকেন্ড যে ট্রিটিটা সেটি নতুন করে আবার হবে। তাহলে মোটামুটি ভাবে আমরা এই ন্যাচারাল রাইটস এর থিওরিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ড সেটা বুঝতে পারলাম। ডেফিনেশন, আমরা ন্যাচারাল রাইটস এর ডেফিনেশনটা জানবার চেষ্টা করব। প্রথমে যেটি বলা দরকার সেটা হচ্ছে জন লক মনে করেন যে মানুষ বা ব্যক্তি বা হিউম্যান জন্মগ্রহণ করছে ইকুয়ালি এবং রেশনাল হিসেবে। অর্থাৎ তারা কিন্তু জন্মগতভাবে ইকুয়াল এবং রেশনাল। তবে তাদের মাইন্ডটা ব্ল্যাংক স্লেটের মতন। সেখানে কিন্তু কোনো কিছু নেই। অর্থাৎ তারা কিন্তু জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করছে না। তবে তারা যুক্তিশীল। জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করছে না, তবে তারা যুক্তিশীল এবং এক্সপেরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু তারা জ্ঞান অর্জন করছে। এবং এর পাশাপাশি আরেকটি বলা দরকার যে এই ন্যাচারাল রাইটস নিয়ে কিন্তু তারা জন্মগ্রহণ করছে। প্রকৃতি এই রাইটটি তাকে দিয়েছে। অর্থাৎ এই অধিকার প্রকৃতি প্রদত্ত। ন্যাচারাল রাইটসটি প্রকৃতি প্রদত্ত। অর্থাৎ রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি এবং রাইট টু প্রপার্টি। এরপরে যে জায়গাটি আসা দরকার সেটা হচ্ছে যে মানুষের বা হিউম্যানের বেঁচে থাকার জন্য এই ন্যাচারাল রাইটসটা কিন্তু বেসিক ফ্রিডম এবং এটি নিয়েই মানুষ জন্মগ্রহণ করছে। এবং তিনি ট্রুথ অফ গভর্নমেন্ট বইটিতে ১৬৮৯ সালে এটি প্রকাশিত হয়। এই বইটিতে তিনি বলছেন যে এই প্রকৃতির অধিকার বা ন্যাচারাল রাইটসটা কিন্তু মানুষের জন্মগত, ইনহেরিয়েন্ট। এর পাশাপাশি উনি বলছেন এটি কিন্তু আনসেপারেটেড। অর্থাৎ একে অর্থাৎ এটা যেমন জন্মগত ব্যাপার, জন্ম থেকেই মানুষ এই প্রকৃতির অধিকার পাচ্ছে, তার পাশাপাশি এই প্রকৃতির অধিকারকে বা ন্যাচারাল রাইটস কে কিন্তু মানুষ থেকে পৃথক করা সম্ভব নয়। এটা করা যাবে না। এবার আমরা একটু স্পেসিফিক ব্যাপারে আসি। প্রথমে বলছে ইনহেরিয়েন্ট। ইনহেরিয়েন্ট কেন বলছে? কারণ জন্ম থেকেই মানুষ এই অধিকার পাচ্ছে বা প্রকৃতি মানুষকে দিচ্ছে। মানুষ এই অধিকার নিয়ে জন্মাচ্ছে। দ্বিতীয়ত আনসেপারেটেড। অর্থাৎ একে মানুষ বা ব্যক্তির থেকে কখনোই পৃথক করা যাবে না। মানুষ থেকে কখনোই এটি পৃথক করা সম্ভব নয়।
তারপর হচ্ছে ন্যাচারাল। কারণ ন্যাচারাল কেন বলছে? ন্যাচারাল এই কারণে বলছে এই যে অধিকার, রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি, রাইট টু প্রপার্টি, এই অধিকারটি প্রকৃতি প্রদত্ত। কোন সরকার বা রাষ্ট্র এটি কিন্তু দিচ্ছে না। এটি রাষ্ট্র সৃষ্টি বা সরকার সৃষ্টির আগে থেকেই এক্সিস্ট করছে। এবং ৪ নম্বর পয়েন্টে বলছে প্রোটেকশন। কারণ মানুষ রাষ্ট্র সৃষ্টি করেছে চুক্তির মাধ্যমে এই অধিকারকে প্রোটেকশন করানোর জন্যই। রাষ্ট্রের বা সরকারের একটিমাত্র কাজ ব্যক্তি বা আমি এখানে বলতে পারি হিউম্যানের যে প্রকৃতির অধিকার বা ন্যাচারাল রাইটস, এইটি সংরক্ষণ করা এবং এটিকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। এটিই হলো কিন্তু রাষ্ট্রের একমাত্র কাজ। তাহলে মোটামুটিভাবে আমরা এই ন্যাচারাল রাইটসটা বুঝতে পারলাম। ন্যাচারাল রাইটসের ১ম শর্ত কি? এটি মানুষ নিয়ে জন্মগ্রহণ করছে। দ্বিতীয় কি? এই অধিকারকে মানুষের থেকে পৃথক করা সম্ভব নয়। অর্থাৎ হিউম্যান বিইং থেকে পৃথক করা সম্ভব নয়। তৃতীয়, ন্যাচারাল অর্থাৎ এটি প্রকৃতি প্রদত্ত। অর্থাৎ এই অধিকার, এই ন্যাচারাল রাইটস প্রকৃতি প্রদত্ত। এটি কিন্তু সরকার দিচ্ছে না বা রাষ্ট্র দিচ্ছে না এবং সরকার বা রাষ্ট্রের সৃষ্টির আগে থেকে এই অধিকার রয়েছে। তারপরে প্রোটেকশন। তার কারণ এই চুক্তির মাধ্যমে অর্থাৎ সোশ্যাল কন্ট্রাক্ট চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হলো। এই রাষ্ট্র সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে এই অধিকারকে প্রোটেকশন দেওয়া। রাষ্ট্রের একটিমাত্র কাজ এই অধিকারকে প্রোটেকশন দেওয়া। তাহলে আমরা ন্যাচারাল রাইটস এর ডেফিনেশন বুঝতে পারলাম। কোর প্রিন্সিপলস অফ লকস থিওরি অফ ন্যাচারাল রাইটস। অর্থাৎ আমরা এখন দেখব যে জন লকের যে প্রকৃতির অধিকার যে তাত্ত্বিক চিন্তাধারা রয়েছে তার প্রিন্সিপালস গুলো, কোর প্রিন্সিপালস গুলো। প্রথমে বলছে লাইফ, জীবন। অর্থাৎ ব্যক্তির বা হিউম্যান বিইং যাতে সঠিকভাবে জীবনযাপন করতে পারে এবং যে কোনো ধরনের হার্ম বা ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারে, তার জন্যই কিন্তু এই ন্যাচারাল রাইটস বা প্রকৃতির অধিকার। প্রকৃতির অধিকার কেন? রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি, রাইট টু প্রপার্টি। অর্থাৎ জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার এবং সম্পত্তির অধিকার। এই ৩ টে অধিকার না থাকলে মানুষ বাঁচতে পারবে না। আবার এই ৩ টে অধিকারে যদি মানুষ না থাকে, যেমন বাঁচতে পারবে না তেমনও কিন্তু মানুষের ক্ষতির সম্ভাবনা থাকে। দ্বিতীয় হচ্ছে লিবার্টি। কেন বলছে লিবার্টি? এই যে মানুষের যদি স্বাধীনতাই না থাকে, চিন্তা করা, কাজ করা, পছন্দের অধিকার যদি না থাকে তাহলে মানুষ বাঁচবে কি করে? মানুষ তো বাঁচতে পারবে না। মানুষকে যদি অন্যের বা অন্য কোনো শক্তির পছন্দ, চিন্তা কে নিয়ে চলতে হয়, তাহলে মানুষের পক্ষে বাঁচা সম্ভব নয়। সেজন্য এই প্রকৃতির অধিকার মানুষকে স্বাধীনতার অধিকার দিচ্ছে। স্বাধীনতা দিচ্ছে। কিসের স্বাধীনতা? ফ্রিডম টু থিংক, অ্যাক্ট অ্যান্ড মেক দেয়ার ওন চয়েস। পছন্দের ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে এবং চিন্তার ক্ষেত্রে স্বাধীনতা প্রদান করছে। প্রকৃতি প্রদান করছে এই অধিকারের মাধ্যমে। তারপর প্রপার্টি। কারণ আমরা প্রথমেই দেখেছি যে হিউম্যান বিইং বা পারসন তার নিজের বডি এবং তার হার্ডওয়ার্কের ক্ষেত্রে তার কাজ এবং তার দেহ এবং মনের ক্ষেত্রে সে কিন্তু ওনার, অর্থাৎ মালিক। সেই জন্য কোনো ব্যক্তি যদি তার শ্রমের মাধ্যমে কিছু ক্রিয়েট করে বা কিছু অর্জন করে, সেটি কিন্তু তার। সেখানে অন্য কেউ দখলদারি করতে বা ভাগ বসাতে আসতে পারবে না। সেই প্রপার্টিটি সংশ্লিষ্ট হিউম্যান বা পার্সনের নিজের বা ব্যক্তির নিজের। অর্থাৎ আমি পরিশ্রম করছি। আমি পরিশ্রম করে কিছু অর্জন করলাম। সেটি আমার প্রপার্টি। সেই প্রপার্টিটি আমার, কারণ আমি সেটি পরিশ্রম করে অর্জন করছি। সেখানে অন্য কেউ দখল দিতে পারে না। অন্য কেউ সেখানে আসতে পারে না। এখানেই প্রপার্টির কথা বলা হচ্ছে।
তারপর হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট। কেন? সোশ্যাল কন্ট্রাক্ট এই কারণে বলা হচ্ছে যে প্রকৃতির রাজ্যে এই ব্যবস্থাটাকে মেইনটেইন করার জন্য কোনো অথরিটি ছিল না। অর্থাৎ এমন একটি অথরিটি দরকার যে এই ব্যবস্থাটাকে মেইনটেইন করবে। আর এই কনসেপশন এর ক্ষেত্রেই কিন্তু প্রোটেকশন দেবে এই রাইটস, ন্যাচারাল রাইটস কে প্রোটেকশন দেবে। কোনো অথরিটি নেই। সেইজন্য মানুষ কিন্তু ১ম চুক্তির মাধ্যমে রাষ্ট্র এবং ২য় চুক্তির মাধ্যমে রাষ্ট্রকে সীমাবদ্ধ করল বা সরকারকে সীমাবদ্ধ করল। তার কাজ শুধুমাত্র ব্যক্তির বা হিউম্যানের ন্যাচারাল রাইটস কে প্রোটেকশন করা। আর এটি হলো সোশ্যাল কন্ট্রাক্ট। তারপরে আছে রাইট টু রেভলিউশন। ২ টো চুক্তির মাধ্যমে তো রাষ্ট্র হলো বা সরকার গঠিত হলো। কিন্তু সরকার যদি ব্যক্তির এই অধিকারকে, প্রকৃতির অধিকারকে সংরক্ষণ করতে, নিরাপত্তা দিতে বা প্রোটেকশন দিতে অসমর্থ হয়, যদি না পারে, তখন কি করতে হবে? তখন এটিকে রিপ্লেস করতে হবে, অর্থাৎ একে পরিবর্তন করতে হবে। সেই অধিকারটাও কিন্তু মানুষের রয়েছে। তাহলে আমরা মোটামুটিভাবে এই ন্যাচারাল রাইটস অর্থাৎ জন লকের যে প্রকৃতির অধিকার, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকার এবং এই প্রকৃতির অধিকারটাই কিন্তু উদারনৈতিক চিন্তাধারার ক্ষেত্রে, উদারনৈতিক রাষ্ট্র ভাবনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। কারণ এই যে ধারণাটা ন্যাচারাল রাইটস এর যে ধারণা, এটি কিন্তু একটা ফাউন্ডেশন। অর্থাৎ এই কারণেই কিন্তু জন লককে উদারনীতিবাদের জনক বলা হয় বা লিবারালিজমের মানে ফাদার অফ লিবারালিজম বলা হয়। এই যে প্রকৃতির অধিকারের যে ধারণাটা তিনি দাঁড় করালেন, এর মধ্যে কিন্তু উদারনীতিবাদের যে বীজ, উদারনীতিবাদের যে মূল বক্তব্য ব্যক্তির স্বাধীনতা, অর্থাৎ ব্যক্তি হলো ১ম বা ব্যক্তি হলো বিবেচ্য বিষয়। সমাজের আগে ব্যক্তি, রাষ্ট্রের আগে ব্যক্তি। ব্যক্তির পরে সমাজ, ব্যক্তির পরে রাষ্ট্র। ব্যক্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং ব্যক্তির স্বাধীনতাকে সুনিশ্চিত করতে হবে। ব্যক্তির জীবনকে সুনিশ্চিত করতে হবে। এই যে উদারবাদের যে ধারণা, উদারনীতিক যে ধারণা মানে লিবারালিজমের তো কোর ভ্যালু হচ্ছে ফ্রিডম। ফ্রিডমটা কার ফ্রিডম? রাজা-রাজাদের ফ্রিডম? সামন্তদের ফ্রিডম? নিশ্চয়ই নয়। ব্যক্তির ফ্রিডম বা হিউম্যানের ফ্রিডম এর কথা বলা হচ্ছে। মানুষের অধিকারের কথা বলা হচ্ছে। আর এটিই কিন্তু লিবারালিজমের বা উদারনীতিবাদের অত্যন্ত প্রাথমিক শর্ত। যেটিকে জন লক এই ন্যাচারাল রাইটস এর মাধ্যমে কিন্তু এক্সপ্লেইন করছেন। তাহলে মোটামুটিভাবে আমরা জন লকের যে ন্যাচারাল রাইটস বা প্রকৃতির অধিকারের যে ধারণা রয়েছে, যেটি সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করে, সেই ধারণাটি আজকে আমরা বুঝতে পারলাম। অখিল ভট্টাচার্য একাডেমির পরবর্তী এমসিকিউ প্র্যাকটিসের বিষয় ক্লাসিক্যাল রিয়ালিজম। আমরা ক্লাসিক্যাল রিয়ালিজমের উপর ১৫টি এমসিকিউ প্র্যাকটিস করব। আমাদের এই এমসিকিউ ভিডিও আগামী ১১ অথবা ১২ই জুলাই ২০২৬ আমাদের ইউটিউব চ্যানেল অখিল ভট্টাচার্য একাডেমিতে প্রকাশিত হবে।